ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গেলেই। শুনলেন দর্শক বন্ধুরা, 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে এই ডায়লগ তখন সুপারহিট। গোটা বাংলা জুড়ে বাংলার পুষ্পার এই ডায়লগ দাবানলের মতো তখন চলছে। অথচ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, তার এক মাসেরও কম সময়ে আজ পুষ্পা নিজেই ঝুঁকে গেলেন। ফলতার বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান। কাল বাদে পরশু ফলতায় নির্বাচন, আর আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থীর সমর্থনে যখন জনজোয়ারে ভেসে রোড শো করছেন, তখন জাহাঙ্গীর খান ঘোষণা করলেন তিনি নির্বাচনী ময়দান থেকেই সরে আসছেন। রণে ভঙ্গ দিলেন। ব্যাপারটা ঠিক হলো কি? শুনুন জাহাঙ্গীর আজ কি বললেন। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। কিন্তু আসলে ঝুঁকলেন কে? জাহাঙ্গীর নিজে, নাকি তিনি যার আলোয় আলোকিত স্বয়ং তিনি? আসুন আমরা একটু আলোকপাত করি। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। ডায়মন্ড হারবার, ফলতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় 7.5 লাখ মতো মার্জিনে ভোটে জয়, তারপরেও ডায়মন্ড হারবার মডেল নিয়েও নানান রকম কিছু। তো সেই আজ পুষ্পা বা জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা দাবি করেছিলেন, আমরা দেখলাম ভোটে তৃণমূলের হারের পর তিনি কিছুদিন অজ্ঞাতবাসে ছিলেন, ফিরে এসেছিলেন আবার। কাল বাদে পরশু ভোট, হঠাৎ আজ তিনি রণাঙ্গন থেকে রণে ভঙ্গ দিলেন বলা যায়। তো এ তো ডায়মন্ড হারবার। এবার এই পুষ্পার বা এই জাহাঙ্গীর বা তুমি শামীম আহমেদ বলো, যারা ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব লেফটেন্যান্ট ছিলেন, তারা প্রতি কটা 3টে সেন্টেন্স বললে তার মধ্যে 5 বার বোধহয় উচ্চারণ করতেন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা তারাই যদি এভাবে সরে যান, অন্তরালে চলে যান, তাহলে তো ডায়মন্ড মডেলই কোথাও গিয়ে চ্যালেঞ্জের মুখে মনে হচ্ছে। দেখো, জাহাঙ্গীর খান নিজেকে কি বলেছিলেন? পুষ্পা। তিনি আসলে ছিলেন সূর্যমুখী ফুল, সূর্যের আলো আলোকিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত নেতা। তুমি যে কথাটা বললে যে তারা দুটো কথা বললে 3বার বলতেন যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ফলে দেখো, তুমি এই যে ভোটের আজকে ফলতায় যে নির্বাচন 21 তারিখ, তার আগে অভিষেক তো গেলেন না প্রচারে, এবং মাঠে একা জাহাঙ্গীরকে ফেলে রাখলেন। তা সূর্যই যদি নেই, তাহলে সূর্যমুখী ফুল তো নিতিয়ে পড়বেই। তো পুষ্পা কেন নিতিয়ে পড়লো সেটা মানুষ বুঝতে পারছে, কারণ তাকে শক্তি যোগানোর মতো যে আলো, সেইটা দেখা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই ক্যামাক স্ট্রিট এবং কালীঘাটের মধ্যে নিজেকে বন্দি রেখেছেন, তিনি খুব একটা বাইরে বেরোচ্ছেন না। তিনি যদি বাইরে বেরোতেন, আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে না হোক, তৃণমূলের 10 জন নেতাকে, ধরো মহুয়া মৈত্র, এত ফায়ার ব্র্যান্ড লিডার, মহুয়া মৈত্রকেও যদি পাঠিয়ে দিতেন ফলতায় প্রচারের জন্য, বিজেপি কিন্তু কোনো কোনো ত্রুটি রাখেনি। তুমি দেখো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুবার গেলেন, আজকে সারাদিন রোদের মধ্যে ঘুরে বেরিয়েছেন, রোড শো করেছেন, এবং কি পরিমাণ রোদ ছিল আজকে বলো ওখানে। তো সমীপ ভট্টাচার্য গেছেন, সব প্রচার করেছেন, কিন্তু তৃণমূলের বড় মুখ কে গেলেন? কেউ তো নেই, সে অর্থে কেউ কাউকে দেখাই যায়নি। ধরো আজকে যদি মহুয়া মৈত্র যেতেন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেতেন, ঠিক আছে, যারা এখনো বলছেন কথাবার্তা, অভিষেক নাই বা যেতেন, কাউকেই দেখা গেল না। তার ফলে যে সূর্যের আলোয় আলোকিত নেতা জাহাঙ্গীর খান, তিনি আত্মসমর্পণ করলেন, এবং কোনো একটা তো ঘটনা ঘটেছে। আজকে দেখো যে জাহাঙ্গীর খান কি বললেন, যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আশা করি ফলতার উন্নয়ন করবেন, তার উপর আমার আশা আছে, ফলতা বিশেষ প্যাকেজ পাবে, ইত্যাদি প্রভৃতি। এই কথাগুলোর মধ্যে শুধুমাত্র ভোটের ময়দান ছেড়ে চলে যাওয়া নয়, কোথাও একটা আত্মসমর্পণ রয়েছে। এই আত্মসমর্পণটা করেছেন, তার কারণ হচ্ছে যে তিনি দেখছেন তার মাথার উপরে ছাদ নেই, আর ছাদ উড়ে গেছে, অসহায় গেরুয়া ঝড়ে ছাদ উড়ে গেছে, আর কেউ তাকে বাঁচাতে আসছেন না। তার নেতারা, যাদের ক্ষমতায়, যারা তাকে অক্সিজেন দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছিলেন, তারা এই হাওয়াটা কেড়ে নিয়েছে। এবারে একটা বিপন্ন বোধ করছে জাহাঙ্গীর। তুমি বলছিলে যে তৃণমূলের কেউ গেল না, যেতে পারতো, তৃণমূল গেল না কেন এই প্রচারে? কোনো ঝুঁকি নিতে চাইলো না, বা কিসের সমস্যাটা কি ছিল? নাকি এতটাই ছন্নছাড়া হয়ে গেছে গত কয়েকদিন, ধাক্কায় সামলাতে পারছে? হ্যাঁ, দেখো, তৃণমূলের হয়ে গেছে কি, ওখানে আগাইলে রামের বান, পিছাইলে রাবণ।
মানে প্রচারে গেলেও হারবে, না গেলেও হারবে। সে তো মাঠ ছেড়ে দিচ্ছে তো বাকুয়ার। হ্যাঁ, এবং আমার তো মনে হয় যে এরকমভাবে ভোটের ফল প্রিয়াম্প করা যায় না, কিন্তু সিপিএম ভালো ওখানে হয়তো ভোট পাবে, সিপিএম না সেকেন্ড হয়ে যায় ফলতায়, সেরকম একটা সম্ভাবনা। মানে সম্ভাবনা মানে কি, মানে এটা তো সবই অনুমান, কিন্তু কথা হচ্ছে যে মাঠ তো ফাঁকা, তৃণমূলের কেউ কোনো ঝুঁকি নিচ্ছে না। অর্ধেক নেতা তুমি বলো, অরূপ বিশ্বাস কোথায়, তিনি নিজেদের সামলাতেই। দক্ষিণ কলকাতার যে তাবড়ো তাবড়ো তৃণমূলের নেতারা বা যুব নেতারা কোথায়, দেবরাজ কোথায়, দেবাংশু, এবং অনেকে যে বলতে শুরু করেছিলেন যে অভিষেক তৃণমূলে সংস্কার করছেন, নতুন প্রজন্মের নেতা তুলে নিয়ে আসছেন। নতুন প্রজন্মের নেতাদের মধ্যে তো জোশ বেশি থাকে, তো সেই নতুন প্রজন্মের যে নেতারা মুখ, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ, দেবরাজ, দেবাংশু, শওকত মোল্লা, চিরাঙ্কুর, এদের তো কাউকে দেখা যাচ্ছে না। সেটা তাসের ঘরের মতো। তারাই তো গিয়ে প্রচারে যেতে পারতেন, জাহাঙ্গীরের খানের পাশে দাঁড়াতে পারতেন, কিন্তু কারোরই সাহস নেই। আসলে দেখো, এরা সবাই হচ্ছে তৃণমূলের সুদিনের নেতা। যখন তৃণমূল ক্ষমতায় এসছে তারপর থেকে এদের উত্থান, এরা কখনো আন্দোলন করে ওঠেনি। তৃণমূলে আন্দোলন করে ওঠা নেতা এখনো যারা ক্ষমতার কাছাকাছি কোনো আসতে পারেনি, যারা ক্ষমতা থেকে দূরেই রয়ে গেছে, এরকম অনেক আছেন। আমিও তাদের কয়েকজনকে চিনি, যারা কখনোই কাউন্সিলর হতে পারেননি, কখনোই বিধায়ক হতে পারেননি, কখনোই সাংসদ হতে পারেননি, মন্ত্রী হতে পারেননি, কিন্তু তারা একটা সময় তৃণমূলের জন্য লড়াই করেছে, ডেডিকেটেড। সেই যে লড়াইয়ের যে প্রজন্ম তৃণমূলের, সেই লড়াইয়ের প্রজন্মটাই আর নেই, মাঠে ময়দানে নেই। পরবর্তীকালে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা তো কোনোদিনও সেভাবে তাদের লড়াই করতেই হয়নি। ঠিক। তাহলে তুমি বলো যে ডায়মন্ড হারবার একটা দুর্ভেদ্য দুর্গ, এরকম তো একটা ধারণা বা এরকম একটা তো পার্সপেক্টিভ তৈরি হয়েছিল। সেই দুর্ভেদ্য দুর্গেও তো বিজেপি বারবার প্রচারে গেছে। 2021 সালে শুভেন্দু অধিকারী প্রচারে গিয়েছেন, 2024 গিয়েছেন, 2021 জেপি নাড্ডা, বিজেপি তৎকালীন সর্বভারতীয় সভাপতি, তিনি ওই এলাকায় গিয়ে প্রচারে গিয়েছেন। তার প্রচারের গাড়িতে, তার কনভয়ের ওপরে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট, তার কনভয়ে ইটপাটকেল ছোড়া হয়েছে। কিন্তু গেছেন তারা প্রত্যেকে প্রচারটা করেছেন, ওরকম ওই সময় করেছেন। তৃণমূলের কোথাও যেন মনে করিয়ে দিচ্ছে যে এই বাম জমানাতে যেমন বামেদের পতনের পর 2011-তে অত বড় সংগঠন, অত কিছু তাসের ঘরের মতো মুহূর্তে ভেঙে পড়লো, কোনো প্রতিরোধ নেই, কোনো কিছু নেই। তৃণমূলের ক্ষেত্রে ঠিক তাই, গত 10-11 দিন ধরে পুরো চুপ, ছন্ন ছাড়া অবস্থা, প্রচারে নেই, কিছু নেই। তো এত একটা বড়, এতদিন ধরে ক্ষমতায় থাকা, তার এইরকম একটা মানে লোহার মতো সংগঠন একদম নিচুতলা পর্যন্ত, কোথাও না লোহার মতো সংগঠন তোমার বাইরে থেকে মনে হচ্ছিল। তার কারণ হচ্ছে, যেটা বিরোধীরা বারবার বলতেন যে এই সংগঠনের মেরুদণ্ড হচ্ছে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন, জেলা স্তরে, রাজ্য স্তরে, সেইটা একটা বড় মানে খুঁটি ছিল তৃণমূলের বলে বিরোধীরা বলতেন। এখন সেটাই দেখা যাচ্ছে, পুলিশ প্রশাসনটা সরে গেছে, তার ফলে কেউ ঘর থেকে বেরোতেই সাহস পাচ্ছেন না। আজকে কালীঘাটে বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের পর আমার তৃণমূলের একাধিক বিধায়কের সঙ্গে কথা হয়েছে, তাদেরই যা আমি রিয়াকশন পাচ্ছি, তো অনেক বিধায়ক ঘর থেকে বেরোচ্ছেনই না ভয়ে। এখন ভয় কেন পাবে? আমি তো একটা কথা বারবার বলছি যে বিজেপির বিরুদ্ধে বা বিজেপিকে নিয়ে তৃণমূলের বরাবরের কটাক্ষ ছিল যে বিজেপি বুথে লোক দিতে পারে না, 50% বুথে বিজেপির লোক নেই। তাহলে যে পার্টির বুথে লোক নেই সে পার্টি তো ভয় দেখাতে পারে না একেবারেই। ঠিক সেটাই আজ যেন। তাহলে ভয়টা কার কাছ থেকে পেতে পারেন? ভয় পেতে পারেন যে এক শ্রেণীর নেতা যারা অত্যাচার করেছেন মানুষের উপরে বলে অভিযোগ, যাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে মানুষের একটা অসন্তোষ রয়েছে, ক্ষোভ রয়েছে, যাদের বিরুদ্ধে পার্টির একাংশের একটা ক্ষোভ অসন্তোষ রয়েছে, তারা পার্টির থেকে একটা আশঙ্কায় থাকতে পারেন, তারা স্থানীয় মানুষের থেকে একটা আশঙ্কায় থাকতে পারেন। কিন্তু বিজেপি সংগঠন কোথায়? জেলার পর জেলা, মফস্বলের পর মফস্বল, অধিকাংশ জায়গায় বিজেপির সংগঠন নেই। 90 সংগঠন, মানুষের ভোটে তো 90 সংগঠন কি করে
গিয়ে আমার তোমার সেটাই প্রশ্ন যে এইখানে গিয়ে একদম তাসের ঘরের মতো ভেঙে আর পড়ে। একটা কথা, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ধরেই নিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কৌশলগত কারণে ফলতায় যাননি, কিন্তু এই কৌশলটাও তো মানে ওই যে বললাম আগাইলে রামের বাণ পিছাইলে রাবণ, গেলেও জিতবে না, না গেলেও জিতবে না, এরকম একটা হয়তো ভাব। তো সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না যান, তাহলে তিনি যে ডায়মন্ড হারবার মডেল বলে যে একটা অবয়ব তৈরি করেছিলেন, তিনি যে বলেছিলেন যে 10 প্রজন্ম লেগে যাবে, ডায়মন্ড হারবারে ডেন্ট করতে পারবে না, ফলতায় পুরো কেন্দ্রীয় সরকার চলে আসুক তাহলেও জিতবে না, চ্যালেঞ্জ ছড়েছিলেন। তারপরে তিনি যদি না যান, তাহলে তিনি কি আবার আর কোনোদিন নন্দীগ্রামে বা মেদিনীপুরে বা উত্তর 24 পরগনায় কোথাও যেতে পারবেন? সেটাই নিজের ঘরে, যেটা নিজের গড় বলে তার পরিচিত, যেখানে তিনি সেবাশ্রয় করেছেন, এরকম একটা বিশাল আড়ম্বরের সঙ্গে সেবাশ্রয় হয়েছে। তো রাস্তার দুধারে সারি সারি হোর্ডিং, সারি সারি মেকশিফট তোমার ব্যানার, পোস্টার, তোরণ। তো সেবাশ্রয় যতটা চিকিৎসা হয়েছে ততটাই আড়ম্বর হয়েছে। তো এই আড়ম্বর, এই যে উদযাপন, এই যে হৈ হৈ ব্যাপার, তারপরে যদি কেউ তার নিজের নির্বাচন কেন্দ্রে, যেখানে 7.5 লাখ ভোটের ব্যবধানে তিনি জিতেছেন, সেখানে যদি না যেতে পারেন, তাহলে অন্য জায়গায় যাবেন কি করে? তাহলে উত্তরবঙ্গে কি করে যাবেন? তাহলে ওই আরামবাগে কি করে যাবেন, যেখানে গিয়ে তিনি বলে এসেছিলেন যে এবার থেকে আরামবাগ আমিই দেখবো। 4 তারিখের পর আমি তো এবং এটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না বেরোতে পারেন, তাহলে তো তৃণমূলের বাকি নেতারাও তাদের বেরোনোর মুশকিল। কারণ তারা দেখবেন যে নেতা যদি ঝুঁকি নিতে মানে ইতস্তত করেন, তাহলে তারাই বা ঝুঁকি নেবেন কেন? একেবারে আমি তোমার এই কথার সূত্র ধরেই বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়, তিনি স্বপ্ন দেখেছিলেন এবার রাজ্যে যদি তৃণমূল সরকার আবার গঠন হয়, এই সেবাশ্রয়কে তিনি গোটা রাজ্যে ছড়িয়ে দেবেন, ডায়মন্ড হারবার মডেল, এই সেবাশ্রয় ইত্যাদি। পাশাপাশি তুমি আরেকটা কথা বললে যে এই যে এরা সবাই ছিল, জাহাঙ্গীর, শামীম, এই সমস্ত নেতারা সবাই সূর্যের আলোয় আলোকিত ছিল। সূর্যই যেখানে নেই সেখানে ঝরে পড়ছে, ফুল ঝরে পড়ছে। তা এই সূর্য যাদের, সূর্যের আলোয় এরা আলোকিত, কিন্তু এরাই তো এখানে সেখানে ছিল, তার লেফটেন্যান্ট, তার ইলেকশন চালাতো, সমস্ত কিছু করতো, মাঠে ময়দানে নেমে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেন না? পুলিশকে নিয়ে করতো তো না? 2029-এর নির্বাচনটা তো সামনে রয়েছে, কাকে নিয়ে করতো? তুমি জাহাঙ্গীর খানের পুলিশি নিরাপত্তা দেখেছিলে কখনো? তৃণমূলের অনেক মন্ত্রী ঈর্ষা করতেন, যারা দীর্ঘদিন ধরে সরকারে মন্ত্রী, যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই যে দুর্গত এলাকায় গেছেন, যেখানে সিপিএম অত্যাচার করতো বলে অভিযোগ ছিল, সেখানে গেছেন জীবনের ঝুঁকি নিয়ে, তারা পর্যন্ত ঈর্ষা করতেন, তারা পর্যন্ত বলতেন যে জাহাঙ্গীর খানের নিরাপত্তা দেখেছ? তো পুলিশের বলে বলিয়ান। তো এদের যদি এই পরিস্থিতি হয়, আজকে কোনো পুলিশ নেই তার সঙ্গে নেই, এবং এরা সরে যাচ্ছে, তা 2029-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটটা লড়বেন কিভাবে, কাদের নিয়ে? সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। তিনি আবার আরেকটা স্তরে ব্যাটালিয়ান তৈরি করতে পারবেন কিনা, তার সেবাশ্রয় প্রকল্প সত্যি লং টার্ম ইম্প্যাক্ট ফেলেছে কিনা, এসবের উপরে বিচার হবে। তৃণমূলের আদৌ অর্গানাইজেশন ওখানে থাকবে কিনা, সংখ্যালঘু ভোটটা পুরোপুরি ধুয়ে বামেদের দিকে চলে যাবে কিনা, এই সবটার উপরে নির্ভর করবে। সমীকরণ রয়েছে, কিন্তু তাকে যেতে তো হবে। এরকম ভাবে তো রিমোটে আর নির্বাচন কেন্দ্র চলবে না। আগে হয়তো চলে যেত, কারণ আগে তার লেফটেন্যান্টরা ওখানে ছিলেন, সেনাপতিরা, যারা ওই বললাম যে সূর্যের আলোয় আলোকিত, যাদের পুলিশ প্রশাসন সমঝে চলতো। তো এখন তো সেই ব্যবস্থাটা নেই, ফলে এখন তো সেই যে পুরনো মাঠ, সেই মাঠটাকে উর্বর করে রাখতে গেলে নিজে গিয়ে হাল চষতে হবে একেবারে। তবেই তো না আবার সূর্যমুখী ফুল ফুটবে। তার আগে ফুটবেটা কোথা থেকে? এবং দেখো তুমি এটাতে তৃণমূলে তুমি বলছিলে এইমাত্র যে জাহাঙ্গীর বা এদের এই নিরাপত্তা বাহিনী অমুক তমুক দেখে হচ্ছে যে তৃণমূলের দুর্দিনের কর্মীরা তারাও অনেকে অবাক হতেন যে এরা কারা। আজকে কুণাল ঘোষ বললেন যে, আমরা কুণালদার বাইকটাও দর্শকদের শোনাবো। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন,
নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। যে কুণাল ঘোষ বললেন যে তো, ওখানে হতেই পারে ও সরে গেল, বিজেপি ভয় দেখিয়েছে, কমিশন একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে, কিন্তু ও তো পুষ্পা ঝুঁকেগা নেহি। কুণাল ঘোষ যেভাবে বলেন আর কি, তার যে কথা বলার যে বাচনভঙ্গি, তো সেখানে তো পুষ্পা ঝুঁকেগা নেহি, সে কেন পালিয়ে গেল? আর এটার তো উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, খুব সিগনিফিকেন্ট। তার কারণ হচ্ছে কুণাল ইচ্ছাকৃতভাবে কৌশলে অভিষেকের কোর্টে বল ঠেলে দিয়েছেন। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, দর্শকদেরও জানা দরকার। সেটা হচ্ছে যে আজকে কুণাল ঘোষ বৈঠকের মধ্যে উঠে দাঁড়িয়ে বলেন যে অভিষেকের উদ্দেশ্যে যে এবার তো একবার 1-to-1 বসতে হয়, অনেকগুলো বিষয় আছে যেগুলো আলোচনা করা দরকার, এভাবে তো হবে না। তো সেটা শুনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হ্যাঁ কুণাল তুমি আর অভিষেক তোমরা একবার বসে নি। এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আর্যকর পরবর্তী সময়ে কুণাল ঘোষের দরজাটা ক্যামক সিটের দরজা কুণাল ঘোষের জন্য বন্ধ হয়ে গেছিল। দিনের পর দিন কুণাল ঘোষ হোয়াটসঅ্যাপ করে উত্তর পাননি অভিষেকের থেকে। তো আজকে তো বেলেঘাটায় 28,000 ভোটের ব্যবধানে জিতে এসে কুণাল ঘোষও দেখাতে চাইছেন যে এবার কি বসবেন না। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নীতি বা বঞ্চনার প্রতিবাদে একটি পদযাত্রা করেছিলেন। সেই পদযাত্রায় সামিল হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি কুণাল ঘোষ বেলেঘাটা থেকে প্রার্থী হন, এবং তার যে সেইটা নিয়ে আপত্তি, সেই আপত্তির কারণেই তিনি পদযাত্রায় যাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কুণাল ঘোষকে টিকিট দিয়েছেন। তো সেই কুণাল ঘোষ আজকে একটুখানি করবেন না, এবং নেত্রীর সামনেই কথা তুলে আজকে তো রাজা রামমোহন রায় রোডে সন্ধ্যেবেলা দেখো চায়ের আড্ডায় উৎসব হচ্ছে, আয়া উঠ পাহাড়কে নিচে, তাই না? একদম। তো কারণ হচ্ছে আজকে তো কুণাল ঘোষ কৌশলগতভাবে বলেছেন যে এবার তো আমাকে ইম্পর্টেন্স দিতে হবে, এবার তো বসতে হবে আমার সঙ্গে, অনেকগুলো বিষয় আলোচনা আছে। এবং বিধানসভার মধ্যে বলিয়ে কইয়ে নেতা কুণাল ঘোষের মতো তো এখন প্রেজেন্ট যে তৃণমূলের ব্রিগেড 80 জন যে বিধায়ক জিতেছেন তার মধ্যে সবচেয়ে বলিয়ে কইয়ে নেতা সম্ভবত কুণাল ঘোষই। অসীমা পাত্রও বলিয়ে কইয়ে, কিন্তু একটু আরো রূঢ়ভাবে বলেন ব্যাপারটা, কিন্তু ফলে তাকে তো অগ্রাহ্য করা যাবে না। এবং আমার মনে হচ্ছে যে কুণাল ঘোষ এটা খুবই কৌশলগতভাবে বলেছেন আরো একটা কারণে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা তো তার সঙ্গে আছেই। মমতা বন্দ্যোপাধ্যায় বেলেঘাটা দাঁড়িয়ে কুণাল ঘোষের হাত উঁচু করে ধরে বলেছিলেন যে বেলেঘাটায় আমার প্রার্থী কুণাল ঘোষ। একদম। তাহলে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স কুণাল ঘোষের সঙ্গে আছেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে বসেন, সেই মেসেজ যদি পার্টিতে চলে যায়, তাহলে বিধানসভায় অলিখিত বিরোধী মুখ কে হলেন? কুণাল ঘোষই হলেন। তো ফলে তিনি মৌকা বুঝে ঠিক গুগলিটি খেলে দিয়েছেন একদম সময় করে, একদম সঠিক সময় ছিল, সঠিক পিচ ছিল, ব্যবহার করে দিয়েছেন। খেলোয়াড় ব্যবহার করে দিয়েছেন। ছোট ভাবলে হবে না, ছোট ভাবলে চলবে না। কুণাল ঘোষ আমাকে বরাবরই বলেছেন যে আমার সম্পর্কে সমালোচনা করো, সব ঠিক আছে, আমাকে নিয়ে যা যায় লেখো সব ঠিক আছে, কিন্তু আমাকে ইগনোর করা যাবে না, উপেক্ষা করতে পারবে, আমাকে তুমি উপেক্ষা করতে পারবে না। এটা কিন্তু কুণাল ঘোষ বারবার বলেছেন। দা ওয়ালে আমাকে একবার বলেছিলেন যে শঙ্কু এই খবরটা আমাদের তোদের বেরোয়নি। তো আমি বললাম যে মিস হয়ে গেছে। দেখ, আমাকে নিয়ে তোরা সমালোচনা করতে পারিস, কিন্তু আমাকে উপেক্ষা করিস না। তো তার তো একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন কুণাল ঘোষ, এবং খুব তাড়াতাড়ি রিয়াকশন করেছেন, স্পন্টেনিয়াস রিয়াকশন, সাথে সাথে নিজেই ওইটা প্রেস কনফারেন্স যেটা উনি করে, মানে নিজেই ভিডিও করে সম্ভবত আমি যা দেখছি দিয়ে দিয়েছেন সাথে সাথে। তো এই পরিস্থিতি, এবং ডায়মন্ড হারবার থেকে আমি একটু এদিকেও ফিরে আসি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মুখ্যমন্ত্রী বলেইছিলেন যে যারাই অপরাধ করবেন কেউ ছাড় পাবেন না বা ইত্যাদি সবটাই। এবার কালকে থেকে আমরা দেখলাম যে লিপস অ্যান্ড বাউন্সের বেশ কিছু নির্মাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, খোদ কালীঘাটে ওই গলিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সব কিছু হচ্ছে পুরসভার। এবং ভাগ্যের আরো নিষ্ঠুর পরিহাস তোমাকেও বলছিলাম যে সেই কলকাতা কর্পোরেশন, মানে তৃণমূলের পুরসভার হাতেই হচ্ছে, যে তৃণমূলের পুরসভায় নোটিশ দিচ্ছে কাকে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে। একদম সেটা, এরকম একটা দিনও আয়রনি, বড় আয়রনিক, এরকম একটা দিনও এলো। কি বলবে তুমি এটা? না মানে দেখো, এখন তো পুর দপ্তর যদি আজ সরকার নবান্ন যদি পুরসভাকে বলে
যে এইরকম বেআইনি নির্মাণ রয়েছে, তো পুরসভারও তো কিছু করার নেই। ফলে মেয়র ববি হাকিমের হাতেও কিছু নেই, তাকে তো এটা করতে হবে। তা না হলে তো আজকে মেয়রের বিরুদ্ধে যে অনিয়মকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠবে, আজকে মামলাটা তো তাহলে মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হবে। পুরো কমিশনার এটা নিজে থেকে বলেছেন। তো পুরো কমিশনার কাকে রিপোর্ট করেন? তিনি নবান্নকে রিপোর্ট করেন, তিনি পুরমন্ত্রীকে রিপোর্ট করেন। তো পুরমন্ত্রী এখন অগ্নিমিত্রা পাল, তিনি যদি বলেন, বা পুরো সচিব যদি বলেন, প্রিন্সিপাল সেক্রেটারি মিউনিসিপাল অ্যাফেয়ার্স যদি বলেন, তাহলে এটা করতে বাধ্য। তো ফিরহাদ হাকিমের হাতে কিছুই নেই। আমি দর্শকদের একটু শোনাবো। ফিরহাদ হাকিম আজকে খুব কৌশলী উত্তর দিয়েছেন। কালীঘাটের বাইরেই যখন তিনি গেছিলেন বৈঠকের জন্য, সাংবাদিকরা জিজ্ঞেস করেন এই প্রসঙ্গটি, তিনি খুব কৌশলী উত্তর দেন। একবার শুনে নেব। हम पॉलिसी मेकर हैं, एएमसी एक्ट में हमको ये बारे में कोई जानकारी नहीं। ফিরহাদ হাকিম বললেন যে আমি তো পলিসি মেকার। কৌশলী উত্তর এখান থেকে, মানে তুমি যেটা বললে ঠিক সেই বিষয়টাই আর কি, ওনার কিছু করার নেই। তো আইরনি হচ্ছে এটাই যে এই তৃণমূল পরিচালিত কলকাতা কর্পোরেশন বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায়। দেখো ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে ঘটনা ফিরে ফিরে আসে। 2021 সালে ভোটের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন দল যুব সভাপতি থেকে একেবারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে দেয়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলে এক ব্যক্তি এক পদ নীতি কায়েম হবে। সেই সময়ে সব থেকে বড় সংঘাতটা হয়েছিল কার সঙ্গে? সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল ফিরহাদ হাকিমের সঙ্গে। কারণ ফিরহাদ হাকিম তখন একাধিক দপ্তরের মন্ত্রী, সেই সঙ্গে কলকাতা পুরসভার মেয়র। ফিরহাদ হাকিম তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে তখন সেই সময় একটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। আজকে সেই ফিরহাদ হাকিমের পুরসভার হাত থেকে নোটিশ গেল লিপস অ্যান্ড বাউন্সে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের কাছে। যদিও তৃণমূলের যে আজকে বিধায়ক দলের মিটিং হয়েছে, আমি শুনলাম যে ওখানে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার নামে এরকম কোনো সম্পত্তি নেই, তো ভাঙলে ভাঙবে, আমরা আইনিভাবে লড়বো, এইটা বলেছেন। আমরা আবার একটু ফলতায় ফিরে যাই। আজ সারাদিনই হচ্ছে খবর ফলতামুখী। তো এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ফলতার উপনির্বাচনটাকেও অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখলেন। কারণ সাধারণত আমরা পশ্চিমবঙ্গে দেখে এসেছি কি, বাংলায় শাসক দল যে থাকে উপনির্বাচন মানেই তার, এরকম একটা ব্যাপার। সেখানে ফলতার উপনির্বাচন তাকে বিন্দুমাত্র কোনো মানে একদম খুব সহজভাবে না নিয়ে মুখ্যমন্ত্রী এর আগে একদিন গেলেন, দিন তিনেক আগে গেলেন, আজ আবার গেলেন, একটা দীর্ঘ রোড শো করলেন। এই এতটা প্রয়োজন ছিল মুখ্যমন্ত্রীর ফলতায় পড়ে থাকা মাটি কামড়ে? দেখো 2021 সালের ঠিক আগে থেকে এবং 2021 সালে ভোটের পর প্রশান্ত কিশোরের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের একটা অংশের, অভিষেক ঘনিষ্ঠদের অংশের মনে হয়েছিল যে তারা শুভেন্দুর পলিটিক্সটাকে প্রায় খতম করে দেবে, ইররিলেভেন্ট করে দেবেন। ঠিক আছে, 77টা জিতেছে, তারপরে একটা সময় আসবে যে ধূলিসাৎ করে দেবেন শুভেন্দু অধিকারী। তো সেটা তো শুভেন্দু অধিকারীকে ফেস করতে হচ্ছে। তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, ফলে তিনিও এখন পাল্টা একটা জেদ ধরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্সটাকে তিনি ফিনিশ করে দেবেন। এবং শুভেন্দু অধিকারীর একটি ন্যাচারাল গ্রহণযোগ্যতা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি তো একাধিক জেলার দায়িত্বে ছিলেন। 5টি জেলা তো একটা সময়, মানে আমার মনে আছে যে একসঙ্গে 5টি জেলার দায়িত্বে ছিলেন, তো প্লাস পূর্ব মেদিনীপুর। তো সেই সময় থেকে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। তৃণমূলের যুব সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম আন্দোলন করেছেন, তারপরে জঙ্গলমহলে গিয়ে আন্দোলন করতেন, জীবনের ঝুঁকি নিয়ে করেছেন সেটা। তারপরে তৃণমূলের নতুন প্রজন্মের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা ছিল, তৃণমূলের মন্ত্রীদের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা ছিল, কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা ছিল। তো সেটা ন্যাচারালি সহজাতভাবে সেটা তৈরি হয়েছিল তার পরিশ্রমের মধ্যে দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা একটা প্লেটে করে ব্যাপারটা পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সেই সময় তিনি ক্ষমতায় আসেন। তো এই জায়গা থেকে যে তার তো বেসিক নিজের কনস্টিটুয়েন্সি বাদ দিয়ে, নিজের ডায়মন্ড হারবারটা বাদ দিয়ে, এবং সেটা তো আজকে দেখতে পাচ্ছ কিভাবে গ্যাস বেলুনের মতন, বা যেখানে কিভাবে ফাঁপা, তো সেইটা বাদ দিয়ে সেই ধরনের শুভেন্দু অধিকারীর মতো তো একটা গ্রহণযোগ্যতা কোনই তৈরি হয়নি। যেটা ভিড় দেখা যেত সেটা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য। আজকে তো ক্ষমতায় নেই, দেখো না, ভিড় নেই। যখন বাইরের লোকজন গিয়ে শান্তিনিকেতন তার বাড়ির সামনে গিয়ে মিম করছেন,
নানা রকম কটূক্তি করছেন। আজকে যদি সংগঠন থাকতো 100খানা তৃণমূলের ছেলে চলে যেত, ওখানে দাঁড়িয়ে গিয়ে আপত্তি করতো, অন্তত দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে হলেও করতো, আপত্তি করতো যে না এটা করা যাবে না। নেই, ফাঁকা শূন্য তো পুরোপুরি। সেই জায়গা দাঁড়িয়ে তো ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী এবং তার রাজনীতিকে খতম করার জন্য একটা চেষ্টা শুরু হয়েছিল সেই সময়, এখন শুভেন্দুও চাইবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্যাল ক্যারিয়ারটাকে শেষ করে দেওয়ার জন্য, তাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার জন্য। তুমি মনে করে দেখো 21-এর ভোটের পরে শুভেন্দু অধিকারীর সেই অর্থে মানে সরকারিভাবে নিযুক্ত আত্মসহায়ক নয়, রাখাল বেরা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর কন্টাইতে মানে কাঁথিতে তার যে সহায়ক তাকে গ্রেপ্তার করা হয়, হলদিয়ার তার যে পয়েন্টস ব্যাঞ্চে তাকে গ্রেপ্তার করা হয়, তার যে পিএসও, আমি আগেও বলেছি যে তার যে পার্সোনাল সিকিউরিটি অফিসার, রাজ্য পুলিশের একজন এসআই, তাকে দিনের পর দিন ভবানী ভবনে ডেকে জেরা করা হয়, যাতে করে তারা পরে অভিযোগ করেনি তাদের দিয়ে কিছু লিখিয়ে নেওয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তো শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে গিয়ে নানা রকম ঘটনা ঘটে ওখানে, হ্যাঁ, বেশ কিছু ইনসিডেন্ট যেগুলো খুব একটা অভিপ্রেত নয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে ঘটনাটা ঘটেছিল, তো তার তো একটা জবাব দেওয়ার চেষ্টা করবেন। তো উনি আজকে ফলতায় যাওয়ার মানেটাই হচ্ছে যে একদম পলিটিক্যালি এটাকে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ারটাকেই একদম ধ্বংস করে দেওয়া। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়াই করতেন, সেই জায়গাটাকেই একদম ভিত নড়িয়ে দেওয়া, সমূলে উৎপাটন যাকে বলে আর কি। সেই কারণে আদারওয়াইজ আমি কোনো কারণ দেখি না যে এই রোদের মধ্যে হুড খোলা গাড়িতে মুখ্যমন্ত্রী কিলোমিটারের পর কিলোমিটার গিয়ে রোড শো করছেন। দরকার ছিল না উপনির্বাচন। কিন্তু আমি ওই যে তোমাকে আরো একবার বলেছিলাম যে শুভেন্দু অধিকারী নিজের বাড়ির সামনে যে ক্লাবটা, তার নির্বাচন যতটা সিরিয়াসলি লড়েন, কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ততটাই সিরিয়াসলি লড়েন, ততটাই সিরিয়াসলি কাঁথি পুরসভার ভোট লড়েন, ততটাই সিরিয়াসলি নন্দীগ্রামের বিধানসভার ভোট লড়েন, ততটাই সিরিয়াসলি তমলুকের লোকসভা নির্বাচন লড়েন, এবং ততটাই সিরিয়াসলি আবার ভবানীপুরে ভোট লড়েছেন, এবং ততটাই সিরিয়াসলি ফলতার নির্বাচনটাকেও নিচ্ছেন আর কি। হ্যাঁ, উপনির্বাচন বলবো না, নির্বাচনটা বকেয়া ছিল, এটা পুনর্নির্বাচনও নয়, উপনির্বাচনও নয়, এটা ফলতার নির্বাচন, একদম ফ্রেশ পোল হচ্ছে। তো যেটা বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ফলতায় কেন পড়ে রইলেন। একই সঙ্গে একই দিনে শুভেন্দু অধিকারী যখন ফলতায় জনজোয়ারে ভেসে আজ প্রচারের শেষ দিনে যখন তিনি রোড শো করছেন, ঠিক সেই সময় হচ্ছে জাহাঙ্গীরের রণভঙ্গ দেওয়া। কিন্তু কেন, আমরা আলোচনা করলাম, কিছু পয়েন্টস উঠে এলো, একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম। শুভেন্দু অধিকারী কি চাইছেন? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের গড়েই তার রাজনৈতিক ভবিষ্যৎ সন্ধিক্ষণে দাঁড়িয়ে 2029-এর লোকসভা নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে? তার একে একে লেফটেন্যান্ট যাদের দিয়ে তিনি ঘুঁটি সাজিয়েছিলেন, তারাই যদি না থাকে, তাহলে কি হতে পারে? আরও জল্পনা বাড়ছে তৃণমূলের অন্দরে। কুণাল ঘোষ বলুন বা আরও কিছু খবর আসছে, যাদের কিছু বক্তব্য বা এমন কিছু আচরণ তৃণমূলের মিটিংয়ের অন্দরে, এমনকি খোদ নেত্রীর সামনে, সেগুলো অনেক রকম জল্পনা উস্কে দিচ্ছে। দেখা যাক আগামী দিনে কি দাঁড়ায়। আপাতত পরশুদিন মানে বৃহস্পতিবার ফলতার নির্বাচনের দিকে আমাদের নজর থাকবে। জাহাঙ্গীর নেই, জাহাঙ্গীর হয়তো চলে গেলেন, কিন্তু জাহাঙ্গীরের ব্যালটে তো জাহাঙ্গীরের নাম থাকবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী থাকবে, জোড়াফুল চিহ্নও থাকবে। কি দাঁড়ায় এই ভোটের ফলাফল, সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত এই পর্যন্তই। সব খবরের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।